সবাইকে। আজকে আমি আলোচনা করছি একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের যে টপিকটি আছে নাগরিকত্ব বা সিটিজেনশিপের যে গুরুত্বপূর্ণ 50টি শর্ট প্রশ্ন আছে মূলত সেইগুলো সম্পর্কে। তো বেশি দেরি না করে আলোচনাটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকত্ব সম্পর্কে বর্ণিত আছে? সেটি হলো 5 থেকে 11 নম্বর ধারায়। 2 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকতা বিলোপ সম্পর্কে বলা হয়েছে? 9 নম্বর ধারায়। ভারত রাষ্ট্রের প্রথম নাগরিক কাকে বলা হয়? রাষ্ট্রপতিকে। ভারতবর্ষের নাগরিকতা অর্জন করতে হলে কোনো ব্যক্তিকে কত বছর বয়সী হতে হবে? সেটা হলো 18 বছর বয়সী। কত নম্বর সংবিধান সংশোধনে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়? সেটা হচ্ছে 61তম সংবিধান সংশোধন। 61তম সংবিধান সংশোধন কবে হয়েছিল? 1989 সালে। মানে আমরা আগে ভোটাধিকারের বয়স পেতাম 21 বছর থেকে, মানে শুরু হতো আর কি, কিন্তু পরবর্তীতে এই যে বয়সটা 1989 সালে কমিয়ে দেওয়া হয়, সেটা কমিয়ে 18 বছর বয়সকে সকল মানে পুরুষ এবং মহিলা, ভারতের কথা বলছি, তারা ভোটাধিকারের সুযোগ পায় যদি তারা তাদের ভোটার কার্ডটা করে রাখে আর কি। তারপরে নাগরিক শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? গ্রিক শব্দ থেকে। দ্বৈত নাগরিকত্বের ধারণা কোন দেশের প্রচলিত আছে? মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকাতে। তারপরে 9 নম্বর প্রশ্ন, কোন দেশের অঙ্গরাজ্যগুলির জন্য স্বতন্ত্র নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা আছে? কোন দেশের এটা? মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু দ্বৈত নাগরিকত্বের ব্যবস্থা আছে, দ্বৈত নাগরিকত্ব তারা কিভাবে পায়? তারা এইভাবেই পায়, তারা ওই দেশের নাগরিকত্ব পায়, মানে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ পায়, আবার যে স্টেটে বা যে রাজ্যে, স্পেসিফিক্যালি যে রাজ্যে থাকে সেই রাজ্যেরও নাগরিকত্ব পায়। এইভাবে তারা একটা রাজ্যেরও নাগরিকত্ব পায় এবং একটা দেশেরও, মানে ওই দেশেরও নাগরিকত্ব পায়। এইভাবে তারা দ্বৈত নাগরিকত্বের মানে পায় আর কি। তারপরে ভারতে কিসের মাধ্যমে নাগরিকতা অর্জন করা হয়? শর্ত পূরণের মাধ্যমে। প্রাচীন গ্রিসে অ্যারিস্টটলের মতে কাদের নাগরিকতা থাকা উচিত নয়? শিশু, মহিলা, বয়স্ক এবং ক্রীতদাস। তিনি মনে করতেন, মানে অ্যারিস্টটল মনে করতেন, শিশু হচ্ছে একদমই অ্যাডাল্ট নয়, তাই জন্য তার বুদ্ধির বিকাশ ঘটেনি, তাই জন্য শিশুরা নাগরিকতা পেতে পারে না। মহিলাদের তিনি তো নিচু চোখে দেখতেন এবং তার মহিলাদের মনে করতেন যে তারা যাতে শুধুমাত্র গৃহস্থলীর কাজেই ব্যস্ত থাকতে পারে, তাই জন্য মহিলারা নাগরিকত্বের অংশীদারি হতে পারে না। আর বয়স্কদের নাগরিকত্ব এই জন্যই দেওয়া হবে না কারণ তারা সশরীরে এসে রাজনৈতিক যে কার্যকলাপ আছে বা ডিসিশন মেকিংয়ে অংশ নিতে পারে না, তাই জন্য বয়স্কদেরও নাগরিকত্ব থাকা উচিত নয় অ্যারিস্টটলের মতে আর কি। এবং ক্রীতদাসদের, তখনকার দিনে দাস কেনা বেচা হতো, তো যে বড় লোক হতো সে হচ্ছে ক্রীতদাস, কিন্তু তাই ক্রীতদাসদেরও হচ্ছে নাগরিকত্ব থাকতো না, তারা শুধুমাত্র ক্রীতদাস হয়েই থাকতো। যারা রাষ্ট্রের শাসন কার্য বা বিচার কার্যে অংশগ্রহণের সুযোগ পায় তারাই হলো নাগরিক। কে বলেছেন? অ্যারিস্টটল। ভারতের নাগরিকতা সংক্রান্ত ধারণাটি সংবিধানের কোন অংশে বর্ণিত আছে? দ্বিতীয় অংশে। আমরা জানি আমাদের যে সংবিধান সেগুলো পার্টে বিভক্ত আছে। তো পার্ট 1-এ একটা জিনিস আছে, পার্ট 2-তে একটা জিনিস আছে, পার্ট 3-তে একটা জিনিস আছে, এইভাবে আছে, সবকিছু পার্টে বিভক্ত আছে, তাই নাগরিকত্বটা পার্ট 2-তে আছে বা দ্বিতীয় অংশে আছে। রক্তের সম্পর্ক বা বংশমর্যাদা অনুযায়ী নাগরিকত্ব পেলে তাকে কি বলে? জাস স্যাঙ্গুইনিস বলে। ফ্রান্সে কারা পূর্ণ নাগরিকত্বের মর্যাদা পায় না? অনুমোদন সিদ্ধ নাগরিকরা। নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক কোথায়? সেটা হচ্ছে সুইজারল্যান্ডে। মানে সুইজারল্যান্ডে এমন একটা ডাইরেক্ট ডেমোক্রেসির ব্যবস্থা আছে, মানে প্রত্যক্ষ গণতন্ত্রের ব্যবস্থা আছে, যেখানে তারা ইচ্ছা করলেই বা তারা চাইলেই হচ্ছে সরকারকে কিছুদিনের মধ্যে পদত্যাগ করাতে পারে। তাদের একটা সিস্টেম আছে রেফারেন্ডামের মাধ্যমে, তারা যদি কোনো ভুল কাজ করে সরকার, এইভাবেই হচ্ছে ভোটদান বাধ্যতামূলক আর কি সুইজারল্যান্ডে। কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম নাগরিকতা আইন প্রণীত হয়? 1955 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ভারতের নাগরিকত্ব আইন সংশোধন পাশ হয়? মানে কত খ্রিস্টাব্দে পরপর, মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধন বিল বা আইন, এই জিনিসগুলো হয়, এইগুলো পরপর অনেকগুলো সালে হয়েছিল। একটা হচ্ছে 1985-তে হয়েছিল, তারপরে 1992-তে, তারপর 2003-এ, তারপরে 2019-এ। তারপরে বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত নাগরিকত্ব অর্জন নিয়ে সংবিধানের কোন ধারায় বলা আছে? 8 নম্বর ধারায়। মানে বিদেশের কোনো নাগরিক যদি ভারতে এসে বসবাস করে তাহলে তার নাগরিকতা কিভাবে সে পাবে আর কি, সেটা 8 নম্বর ধারায় বলা আছে। তারপরে সংবিধানের 11 নম্বর ধারা অনুযায়ী ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত আইনের চূড়ান্ত ক্ষমতা রয়েছে কার হাতে? পার্লামেন্টের হাতে বা সংসদের হাতে। তারপরে
ভারতে কোন ধরনের নাগরিকত্ব ব্যবস্থা আছে? একক নাগরিকত্ব ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে দ্বৈত নাগরিকত্বের ব্যবস্থা আছে, যেখানে হচ্ছে তারা সেই দেশেরও নাগরিক এবং যে রাজ্যে থাকবে সেই রাজ্যেরও নাগরিক। কিন্তু ভারতের ক্ষেত্রে শুধু একক নাগরিকত্ব, সেটা হচ্ছে আমরা সিটিজেন অফ ইন্ডিয়া, এটাই আমরা শুধু বলতে পারি। কিন্তু আমরা যদি পশ্চিমবঙ্গে থাকি, আমরা যদি উড়িষ্যায় থাকি, সেটার আমরা কোনো নাগরিকত্ব মানে এরকম কোনো আইডেন্টিটি কার্ড আমাদের নেই। টি.এইচ. মার্শাল নাগরিকত্বের বিবর্তনকে কয়টি ভাগে ভাগ করেছেন বা কয়টি স্তরে ভাগ করেছেন? 3টি স্তরে। একজন সুনাগরিকের 3টি প্রধান গুণাবলী বুদ্ধি, আত্মসংযম ও বিবেক, এ কথাটি কে বলেছেন? এটা বলেছেন লর্ড ব্রাইস। 1955 সালে নাগরিকত্ব আইন অনুযায়ী নাগরিকত্ব অর্জনের কয়টি পদ্ধতির কথা বলা হয়েছে? 5টি পদ্ধতির কথা বলা হয়েছে। বিদেশিরা ভারতে কোন নাগরিক অধিকার ভোগ করতে পারে না? ভোটদানের অধিকার ভোগ করতে পারে না। অবশ্যই বিদেশিদের কেনই বা ভারতের যে যারা প্রতিনিধি আছে তাদেরকে কেন ভোট দিতে পারবে, এটা তাদের থাকে না। তারপরে দ্য প্রিন্সিপালস অফ সিটিজেনশিপ গ্রন্থটির লেখককে? হেনরি জোন্স। গ্লোবাল সিটিজেনশিপ বা বিশ্ব নাগরিকত্বের মূল ভিত্তি হলো আন্তর্জাতিকতাবাদ। রাজনৈতিক কাজকর্মে যারা অংশগ্রহণ করেন তারাই হলেন নাগরিক, এটি কে বলেছেন? গার্নার বলেছেন। তারপরে কবে প্রথম ভারতে নাগরিকতা অর্জন চালু হয়? সেটা হচ্ছে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি, মানে যেদিন থেকে হচ্ছে সংবিধান কার্যকর হয় আমাদের, সেই দিন নাগরিকতাও হচ্ছে আমাদের কার্যকর হয়ে যায়। দ্য সিটিজেন অ্যান্ড দ্য স্টেট, এই গ্রন্থটি কে লিখেছে? ল্যাস্কি। বহু সংস্কৃতিবাদ ধারণার একজন সমর্থকের নাম হলো উইলকিম লিকা। জন্মস্থান নীতি অনুযায়ী নাগরিকতা অর্জনকে কি বলে? জাস সলি। আর আগেরটা ছিল রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী, ওইটাকে কি বলে? ওটাকে আমরা জাস স্যাঙ্গুইনিস বলি। তারপরে ভারতীয় নাগরিকতা বিলোপের কারণ কি কি হতে পারে? স্বেচ্ছায় পরিত্যাগ, মানে স্বেচ্ছায় যদি আমি আমার ভারতের নাগরিকত্ব ছেড়ে দিই, অন্য দেশে চলে যাই, অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ। তারপরে হচ্ছে প্রতারণা মানে আমি আমার দেশের এগেনস্টে বা বিরুদ্ধে কিছু কাজ করে ফেললাম, তাহলে আমার সরকার, ভারত সরকার আমার নাগরিকত্ব কেড়ে নিতে পারে। তারপরে পলিটিক্স গ্রন্থটি কে লিখেছিলেন? অ্যারিস্টটল। পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী নিয়ে আলোচনা করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? 6 এবং 7 নম্বর ধারায়। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 কার্যকর হয় 11 মার্চ 2024-এ। তারপরে 2019 সালের যে ভারতের নাগরিকতা অর্জন আইন ছিল, সেখানে কোন কোন ধর্মীয় জাতি ভারতের নাগরিকতা লাভ করার সুযোগ পাবে? হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান আর পার্সি, কিন্তু মুসলিম বাদ। তারপরে ভারতের নাগরিকতা লাভের জন্য অন্তত কতদিন ভারতে স্থায়ীভাবে বসবাসের শর্ত পূরণ করতে হবে? এটা 12 বছর আমি লিখেছি, কিন্তু কোনো কোনো জায়গায় 10 বছরও আছে। আমার এই কোশ্চেনটা নিয়ে ডাউট আছে। তারপরে ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন প্রথম কার্যকর হয় কোথায়? আসামে। এনআরসি বলতে কি বোঝায়? নাগরিকদের নামের তালিকা। তারপরে এনআরসির পুরো কথা কি? ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। এনআরসি কবে পাস হয়? 2019 সালে। এনপিআর এর পুরো কথা কি? ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। তারপরে সমাজের সদস্যদের সাধারণ স্বার্থ সম্পর্কে সচেতন না থাকলে অধিকার অর্জন করা সম্ভব নয়, কে বলেছিলেন? গ্রিন বলেছিলেন। কোন নীতি অনুসারে শিশু যে রাষ্ট্রের অভ্যন্তরে জন্মগ্রহণ করে সেই রাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য হয়? এটা হচ্ছে জন্মস্থান নীতি অনুসারে। তারপরে রাষ্ট্র হলো আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি, উক্তিটি কে করেছিলেন? উইলসন। তারপর সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? রুসো। জনগণের সার্বভৌমিকতা তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? রুসো। তারপরে নাগরিকরা হলেন একটি রাষ্ট্রের রাষ্ট্রনৈতিক সমাজের সদস্য, এই কথাটি বলেছেন মিলার। যারা ভারতের স্থায়ীভাবে বসবাস করে তারাই ভারতের নাগরিক হবেন, এটি কোন ধারায় আছে? এটা হচ্ছে 5 নম্বর ধারায়। তো এই ছিল হচ্ছে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নাগরিকতা সম্পর্কে। থ্যাংক ইউ।